অসভ্য ছেলে পেলে, আদনান ভাইকে বলা উচিত। আর আমি তো সাদিফ ভাইকে বলবোই এই কথা, যা ইচ্ছে তাই করবে নাকি? পলিটিশিয়ানের বোন আমি, আর এরা ইচ্ছে করেই আমাদের মজা নিতে এসেছে, খবিশের দল। ঝুমু বেশ রাগেই কথাগুলো হ্যাঁ বলল। ঠিক বলেছিস জুমান, আমিও আমার ভাইয়াকে বলবো। এভাবে যেই সে এসে আমাদের সাথে যাতা বলবে নাকি? আরে বাদ দে তোরা। আর ঝুমু সাদিপ ভাইয়া শুনলে আবার মারপিট বাঁচিয়ে দেবে। তুই তো ওনার রাগ সম্পর্কে ভালো করেই জানিস। কেউ আর কোনো কথা বললো না, চুপ করেই বসে আছে অফিসে। রাফসান ভাইকে বললে এতক্ষণে এসে আমায় নিয়ে যেত বাসায়, কিন্তু সাদিপ ভাইয়া বললেন 5 মিনিটের মাঝেই আসছেন। তাসফিয়া বসে আছে, ওর ভাইয়াও নাকি লেট হবে, যে যার মোবাইল ইউজ করছি। বড্ড পানির পিপাসা লেগেছে, অফিসের ফিল্টার খালি। তাই ঝুমুকে বলে সামনের দিকে ক্লাসের ফিল্টারের কাছে গেলাম। যদিও ঝুমু আসতে চেয়েছিল, কিন্তু আমি আসতে মানা করেছি। এত দূরেও না ফিল্টার, পানি পান করে ওয়ান টাইম গ্লাসটা ডাস্টবিনে ফেলে দিলাম। সামনে ফিরে দিকে তাসিফ হঠাৎ এমন কথা বলে খুব ঘাবড়ে গেলাম আমি। আর ওকে দেখলে আমার এমনি অজানা কারণে ভয় করে, তাও সাহস করে বলে উঠলাম, আমি অপরিচিত কাউকে অ্যাড করি না, কিন্তু আমি চাই না। ওকে আর কিছু বলতে না দিয়ে চলে আসতে নিলেই তাসিফ আমার বাম হাতের তালু ধরতেই ফোসকাতে খুব জোরে চাপ লাগলো। আর আমি উফ বলে উঠলাম, সাথে সাথে চোখে পানি চলে এলো। ব্যথা পাওয়ার স্থানে ব্যথা পেলে জান বেরিয়ে যায়। আমার ক্ষেত্রেও তেমনটা হলো। আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিলাম। পিছন থেকে একটা আওয়াজ শুনে আমি একদম কেঁপে উঠলাম। কি হচ্ছে এখানে? সাদীপ ভাইয়া নির্ঘাত, উনি আমাকে মেরে ফেলবেন। সেবা পানি খাওয়ার কিছুক্ষণ বাদেই সাদীপ অফিসে চলে এসেছিল। জুমানির থেকে জানতে পারে শেফা এদিকে পানি খেতে এসেছে, তাই আর দেরি না করে সাদীপ এদিকে হাঁটা দিল। সাদীপ ভাইয়া আমার কাছে এসে আমার চোখের পানি মুছে দিয়ে বলে উঠলেন, এই চোখে পানি কেন? হ্যাঁ ছেলে, কি চাও তুমি এখানে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কিচ্ছু হচ্ছে না, আমি পানি খেতে এসেছিলাম। আর উনি পানি খাবেন হয়তো, আমি গ্লাস রাখতে গিয়ে ব্যথা পেয়েছি, তাই চোখে পানি এসেছে। তোকে আমি কয়বার সাবধানে কাজ করতে বলবো? দেখে শুনে কাজ করবি তো। আর পানিকে দেখে আসতে হয়, আদনানকে বলা যেত না? এমন সময় বকা দিতে দিতেই উনি আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন। ভাগ্যিস ব্যাপারটা বোঝেনি উনি। যদি জানতেন তাসিফ আমার হাত ধরেছিল, তাহলে কি করতেন ওকে আল্লাহ জানে। কিন্তু আমার মন ওনার বকার মাঝে নেই এখন। আমার মন ওনার হাতের স্পর্শে। কেমন গরম হয়ে আছে ওনার হাতটা। সাদীপ ভাইয়া আমাকে নিয়ে অফিস রুমে গেলেন। জুম্মু সাদীপ ভাইয়ার সাথে তাসফিয়ার পরিচয় করে দিচ্ছে। ভাই, এটা আমার ফ্রেন্ড তাসফিয়া, আর তাসফিয়া ও আমার ভাই সাদিফ। হ্যালো ভাইয়া। বলেই তাসফিয়া ওনার দিকে হাত এগিয়ে দিল। আর তা দেখে সাদীপ ভাইয়া এক নজর আমার দিকে তাকালো। আমি তখনও ওনার দিকে তাকিয়ে আমি ভেবেছিলাম উনি হ্যান্ডশেক করবেন তাসফিয়ার সাথে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাদীপ ভাইয়া শুধু হালকা করে তাসফিয়ার আঙুলের সাথে ওনার আঙুল স্পর্শ করলেন। আর আমি ভাবছি এটা হ্যান্ডশেক নাকি ফিঙ্গার শেক। সাদীপ ভাইয়ার কাণ্ডগুলো বড্ড অদ্ভুত। আদনান ভাই, আমি আজ টাকা আনতে ভুলে গিয়েছি, আমি কাল পেমেন্ট করলে চলবে? সমস্যা নেই আপু, যখন ইচ্ছে তখন দেবে তুমি, নো প্রবলেম। এই না আদনান, এখান থেকে দুইজনের পেমেন্ট আদায় করে নে। সাদীপ ভাইয়া ওনার ক্রেডিট কার্ড আদনান ভাইয়াকে দিয়ে বললেন। আমি সাদীপ ভাইয়ার কাছে গিয়ে ফিসফিস করে বললাম, দরকার নেই, আমি কালকে নিয়ে আসবো টাকা। আপনি এমন করবেন না প্লিজ, আম্মু শুনলে বকবে আমাকে। চুপ, একদম চুপ। খালামণিকে আমি জানিয়ে দেব, আর এর পরও বকলে আমাকে জানাবে। আমার টাকা তোর টাকা একই, সো একদম চুপ। দাঁতের দাঁত চেপে বললেন। আমি আর কিছু বললাম না, নাহলে সবার সামনে আমাকে চিল্লাবেন হুদাই। গাড়িতে বসতে আবারও আমার গায়ের সাথে ঘেঁষে বসলেন উনি। এই লোকটা আমার পাশে বসে কেন আল্লাহ জানে, কিন্তু ওনার বাহুটা কেমন যেন গরম গরম লাগছে। আর ঝুমু আজকের ওই 3 ছেলের ঘটনা হুড়হুড় করে বলে দিল ওনাকে। আর সাদিক ভাই ওর কথার বিপরীতে কি যেন বলছেন, কিন্তু আমার চিন্তা ওনার গায়ে গরম ভাব নিয়ে। কিছু না ভেবে আমার বাম হাতের উল্টো পাট দিয়ে সাদীপ ভাইয়ের হাঁটুর উপরে রাখা হাতের উপর ছোঁয়ালাম। আমার পরশে উনি আমার দিকে ফিরলেন, আর আমি ওনার তাকানো তোয়াক্কা না করে বাম হাতের উল্টো পিঠ দিয়ে ওনার কপাল স্পর্শ করলাম। এত গরম কপাল! হঠাৎ করে ওনার জ্বর আসলো কেন? আমার দিকে ভ্রু উঁচু করে তাকিয়ে আছেন সাদীপ ভাইয়া। আর আমি ওনাকে বলে উঠলাম, এই, আপনার তো অনেক জ্বর, হঠাৎ করে জ্বর আসলো কেন আপনার? এদিক থেকে ডাক্তার দেখিয়ে নেন, জ্বরে কপাল পুড়ে যাচ্ছে আপনার। আমার কথা শুনে সাদীপ ভাইয়া কিছু বলল না, এক নজর আমার দিকে তাকিয়ে রইলেন।
আর ঝুমু তার ভাইয়ের কপাল ছুঁয়ে সেও তার ভাইকে বলছে ডাক্তার দেখাতে, কিন্তু সাদীপ ভাইয়া আমাদের কারোর কথাই পরোয়া করলেই তো। ঝুমু আর না পেরে চুপ হয়ে গেল। সাদীপ ভাইয়া নিজের মন ছাড়া কারোর কথা শোনে না, এটা আমরা সবাই বেশ জানি। সাদীপ ভাইয়া সিটে হেলান দিয়ে চুপ করে শুয়ে রইলেন। হঠাৎ করে আমার হাতটা জড়িয়ে ধরলেন আলতো করে। আমি ওনার দিকে ফিরতেই এক নজর আমার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিলেন। আমিও আর হাত সরালাম না। আস্তে আস্তে ওনার গায়ে গরম ভাব বাড়তে আছে। বড্ড মায়া লাগছে ওনার জন্য। হঠাৎ জ্বরেই বা কেন আসলো ওনার? সারা পথে সাদীপ ভাইয়ার একটা শব্দ পর্যন্ত চায়নি। জ্বরের কারণে উনি একদম নেতিয়ে পড়েছেন। এমনি তো সারাক্ষণ অফিসের কথা, মিটিংয়ের কথা মোবাইলে বকবক করতে থাকেন, কিন্তু আজ একদম চুপচাপ আমার হাতের সাথে লেপ্টে রয়েছেন। বাসায় পৌঁছাতে সাদীপ ভাইয়া গাড়ি থেকে আমাদের আগে নেমে দ্রুত বাসায় চলে গেলেন। আমি আর ঝুমু ওনার পিছু পিছু যাচ্ছিলাম, কিন্তু ওনার যেই লম্বা লম্বা পা ধপাধপ করে ভিতরে চলে গেলেন। খালামণিদের বাসায় ভিতরে ঢুকতেই দেখলাম সবাই লিভিং রুমে বসে কথা বলছে। উপর দিকে তাকিয়ে দেখলাম সাদীপ ভাইয়া দ্রুত হেঁটে চলেছেন। কি হলো ওনার আল্লাহই জানেন। নিশ্চয়ই জ্বরের ব্যাপারটা উনি সবাইকে জানাতে যাচ্ছেন না। আজব, জ্বরের কথা জানলে কি সমস্যা? সাদীপ ভাইয়া ওনার জ্বরের কথা খালামণিকে বললে বলুক, না বললে আমিই বলে দিব। নাস্তা করে উঠে যেই ভাবলাম সাদীপ ভাইয়ার জ্বরের কথা বলবো, অমনি ঝুমু খালামণিকে বলল, মা, ভাইয়ার অনেক জ্বর উঠেছিল গাড়িতে। ভাইয়া কি নাস্তা খেয়েছে? কি বলিস? আমাকে তো সে কিছু বলেনি। আমাকে বলেছে ইম্পর্ট্যান্ট কাজ আছে, রুমে নাস্তা পাঠিয়ে দিতে। আমিও তা করলাম। এই ছেলে নিজের রোগ বালাই কেন লুকাতে চায় আমি বুঝি না। নিজেকে বেশি স্ট্রং ভাবে সে, নিজের দুর্বলতা দেখাতে সে রাজি না। আমি তো তার মা, আমার সামনে নিজেকে এত শক্তিশালী দেখানোর কারণ কি? কি এক ছেলে পেটে ধরেছি আমি। মা, বন্ধ করো তো এইসব কথা। ভাইয়ের কাছে যাও। ভাইয়ের জ্বর কমছে নাকি কমেনি দেখো গিয়ে, আর দরকার পড়লে হাদিদ আঙ্কেলকে কল দাও। খালামণি সাদীপ ভাইয়াকে বকা দিতে দিতেই সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছেন। ঝুমু চেয়ারে বসতে বসতে আমাকে বলল, মাছ খেপেছে। ভাইয়ের প্রবলেম কি তা আমি বুঝে পাই না। সারাটা দিন কত স্ট্রেস নেয় সে একা। বিজনেস, পলিটিক্স, এগুলোর মিটিং সব তো তার একা সামলাতে হয়। শরীর খারাপ যে হবে এটাই তো স্বাভাবিক। হ্যাঁ সেটাই, খারাপ লাগছে ওনার জন্য। সারাদিন তো মুখে আওয়াজ বন্ধ হয় না, আর আজ একদম চুপ। ডক্টর আঙ্কেল এসে একটু চেক আপ করিয়ে নিতে বলল। ঝুমু ভ্রু নাচিয়ে বলে উঠল, কি ব্যাপার, আজ আমার ভাইয়ের জন্য তোর এত দরদ? আমি তো ভাবলাম আমার ভাই তোর শত্রু। ঝুমুর এমন কথায় আমি বেশ অবাক হলাম। আসলেই তো উনি আমার শত্রু। তাও কেন যেন ওনার জ্বরের ব্যাপারটা আমার হজম হচ্ছে না। মায়া লাগছে ওনার জন্য। শত্রু হয়েছে তো কি হয়েছে, মানুষ তো উনি, তাই না? মানুষের জন্য দরদ লাগাটা স্বাভাবিক। আর তুই এমন প্রশ্ন করছিস কেন? চড় দেবো একটা। হ্যাঁ, দে দে। ঝুমু আমার দিকে গাল এগিয়ে দিয়ে ঝুমুর গালের দিকে হাত এগিয়ে নিল। আমি একটা কিসে দিলাম ওর গালে, আর দুজনেই হা হা করে হাসতে লাগলাম। এখন সবাই জেনে গিয়েছে সাদীপ ভাইয়ার জ্বর হয়েছে। সবাই ওনাকে দেখছেন, সেবা করছেন, কিন্তু আমি, ভাবি আর জুরাইন লিভিং রুমে বসে আছি। সেই কখন থেকে আমার একটুও যেতে ইচ্ছা করছে না ওনার কাছে। ওনার জ্বরের মুখটা আমার একটুও দেখতে মন চাচ্ছে না। একটু পরেই দেখলাম ডক্টর প্রবেশ করছেন, আর সাথে আছে রাফসান ভাইয়া। জ্বর মেবি বেড়েছে সাদিফের। উফ, একটু উপরে উঠে দেখতে পারতাম। ছেলেটা বড্ড পরিশ্রম করে, এত কাজ একা না করলেও হয়। ভাবির কথা শুনে প্রচুর রাগ লাগলো সাদীপ ভাইয়ের উপরে। আসলেই তো টাকার অভাব আছে নাকি ওনার? যেমন কারাবাড়ি তেমনি অসুখ বাঁধিয়েছে। ঠিক বলেছ ভাবি, উনি আসলেই বেশি কারবারি। থাক, বাদ দাও। ওনার জ্বর আল্লাহ ভালো করে দিক, এই দোয়াই করি। এই চুরাইন, যাও দেখো তো উপরে কি খবর। বলে চুরাইন উপর চলে গেল। বেশ কিছুক্ষণ পর সবাই নামলো উপর থেকে, শুধু নানু আর খালামণি ছাড়া। ডক্টর অনেক আগেই চলে গিয়েছেন। জুরাইন সিটে গেল আর নামেইনি নিচে। নিশ্চয়ই গেমসে ঢুকে গেছে সে। ইতি আপু এসে বসলো আমার পাশে। আমি কিছু আক্স করব ভাব নিলাম, অমনি আপু বলে উঠল, সিজন চেঞ্জ হচ্ছে এখন বারবার, তাই এমন জ্বর এসেছে হঠাৎ। সিরিয়াস কিছুই নেই, মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি চুপ করে রইলাম। কেন যেন একটুও কথা বলতে মন চাচ্ছে না আমার। কিন্তু ভাবি বলে উঠলেন, সাদিফের বেশি জ্বর এসেছে নাকি ইতি? হ্যাঁ ভাবি, কিন্তু আল্লাহ ভরসা, ভাইয়া ঠিক হয়ে যাবে।
ওনার জ্বরের কথা আমার আর শুনতে মন চাচ্ছে না, তাই চুপচাপ উঠে ঝুমুর কাছে চলে গেলাম। ঝুমু আর আফশান ভাইয়ার ফোনে কথা বলছে, আর আমি সাদিপ ভাইয়ার প্রোফাইল দেখছি। কি সুন্দর ছেলেটা! এক একটা ছবিতে ওনাকে দেখতে অনেক ড্যাশিং লাগছে। কোনো ছবিতে পাঞ্জাবি পরানো, আবার কোনোটাতে শার্ট জিন্স পরানো, আবার কোনোটাতে জিম করেছে এমন। এক একটা ছবিতে ওনাকে এত সুন্দর লাগছে বলার বাহিরে। ওনার একটা পেজ আছে, ওইখানে উনি শুধু রাজনৈতিক কাজ শেয়ার করেন। সাদিপ ভাইয়া চ্যারিটি কাজ, দান করা, ভোটিংয়ের কাজ সব দেন এই পেজে। ওনার মেয়েদের কমেন্টসের অভাব নেই। হেই হ্যান্ডসাম, কিউট, ম্যারি মি, ক্রাশ বয়, হেন তেন হাজারো কমেন্টস এমন। কিন্তু সাদিপ ভাইয়া কোনো রিপ্লাই দেন না। এই জিনিসটা দেখি কেন জানি ভালো লাগছে অনেক। মেয়ে মানুষ কেমনে এমন লিখে, লজ্জা নেই বুঝি এদের? এইসব দেখতে দেখতেই আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না। ইতিহাপুর ডাকে ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসলাম, কিন্তু বড্ড ঘুম আসছে। রাজ্যের ঘুম যেন আজকে আসার কথা। ফুল, ওঠ না বোন। তুই খাবার না খেয়ে কেন ঘুমিয়ে পড়েছিলি? ভাইয়া এই জ্বরের মাঝেও তোকে বকা দিয়ে চলছে। ভাইয়ার নাম শুনে আমার চোখ অটোমেটিক্যালি খুলে গেল। ইতিহাপুর ভাইয়া মানে তো সাদীপ ভাইয়া। ও সিট, ওনার তো জ্বর ছিল। আমার জ্বরের সময় উনি তো সেবা করেছিলেন আমার, আর আমি ওনাকে একবারও দেখতে চাইনি। কত স্বার্থপর আমি! এই যে ভাবনার রানী, ভাত খেয়ে নিন জলদি করে, এরপর সাদিপ ভাইয়াকে গিয়ে দেখে আসবো। আপুর কথায় আমি চোখ তুলে তাকালাম। খুব অবাক লাগলো ব্যাপারটা। আমি সাদীপ ভাইয়াকে নিয়ে ভাবছি আপু এটা কেমনে জানে। কিছু না বলে ফ্রেশ হয়ে অল্প করে ভাত খেয়ে নিলাম, কারণ ঘুম থেকে উঠলে আমার কিছুই খেতে মন চায় না। ভাত খেয়ে চুপচাপ বেডে বসে রইলাম। পাশে চুমু গভীর ঘুমে। ইতিহাপু বেলকনিতে রাদীপ ভাইয়ের সাথে কথা বলছে। বাবু চল ভাইয়াকে দেখে আসি। মাথা তুলে ইতিহাপুর দিকে তাকালাম। ইতিহাপু আমার দিকে তাকিয়ে আছে আর মিটপিট করে হাসছে। কি হাসছে কেন? ভাইয়া কি বেশি আদুরে কথা বলেছে? ফুল, বেশি দুষ্টু হয়েছিস, চল আমার সাথে। আমার কথা ইতিহাপু চোখ বড় বড় করে বলল। আমি ইতিহাপুর পিছে পিছে যেতে লাগলাম। নক করতে সাদীপ ভাইয়া দুর্বল কণ্ঠে বলে উঠল, কে? আমি ভাইয়া, ইতি। কাম ইন। সাদীপ ভাইয়ের পারমিশন পেয়ে আমরা দুজনে ভিতরে গেলাম, আর উনি বেড সাইড থেকে ল্যাম্পটা চালিয়ে দিল। এতক্ষণ আধারের মাঝেও শুয়েছিল এই লোক। ভয় লাগে না বুঝি এমন আধারে থাকতে? গুটি গুটি পায়ে ইতিহাপুর সাথে হেঁটে ওনার কাছে গেলাম। অবশ্য দাঁড়িয়ে আছি আমি, আর ইতিহাপু ভাইয়ের পাশে বসে আছে। ল্যাম্পের আলোতে সাদীপ ভাইয়ের মুখটা বড্ড মলিন দেখাচ্ছে, আর সাথে জ্বরের কারণে তার নাক লাল হয়ে আছে। চোখটা ভালো করে বোঝা যাচ্ছে না। ইতিহাপু সাদীপ ভাইয়াকে ওষুধ দিয়ে দিলেন, আর উনি শোয়া থেকে হালকা উঠেই ওষুধ খেয়ে আবার শুয়ে পড়লেন। রাফিদ কল দিচ্ছেন। শেফা তুই বস একটু, আমি আসছি। আমাকে বলার সুযোগ না দিয়ে ইতিহাপু চলে গেল। আমিও ইতিহাপুর পিছনে চলে যেতে নিলেই সাদীপ ভাইয়া দুর্বল কণ্ঠে থেমে গেলাম। ফুল, এদিকে আয়, আমার পাশে বস। আমি পিছে ফিরতেই উনি আবারও বলে উঠলেন, এই আসো না, আমার পাশে বসো। সাদীপ ভাইয়ের কথা শুনে আমি তো সাত আসমানে উঠে গেলাম। সাদীপ ভাইয়া আমাকে তুমি করে ডেকেছেন? ভাইয়া, আপনি আমাকে তুমি করে ডাকছেন কেন? তোকে আমি কতবার ডাকবো, কারো শুনতে পারিস না? আমি আস্তে আস্তে ওনার পাশে গিয়ে বসলাম। এই জ্বরের মাঝেও রাগ কমে না আপনার? ভালো লাগছে এখন? হুম, সাদিফের রাগ কমে না, তোর জন্য তো একদমই না। আপনি আমাকে এত ঘৃণা করেন কেন? ভালো লাগে তোকে ঘৃণা করতে, তাই। নাকি ঘুমিয়ে পড়েছিলে কেন? কার কথা ভাবছিলে বলতো? যার কথাই ভাবি আপনার কি? আপনি আপনার বইয়ের কথা ভাবেন। আমার কথায় সাদীপ ভাইয়া আমার হাত ধরে এক টান দিলেন, আর আমি ওনার বুকের উপর পড়লাম। জ্বরে ওনার শরীর গরম হয়ে আছে, আর ওনার স্পর্শে আমার মনে হচ্ছে আমি কাঁপতে কাঁপতে শেষ হয়ে যাব। ডোন্ট ইউ ডেয়ার, মেরে দিব একবারে, এরপর নিজেও শেষ হয়ে যাব। আমি জানি এমন কাজ তুই কখনো করবি না, আমি তোকে বিশ্বাস করি। আই বিলিভ ইউ বাবুই। সাদীপ ভাইয়ের কথা শুনে আমার বুক টুক টুক করতে লাগলো। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এমন সিচুয়েশনে আমি কখনোই পড়িনি। কী বা বলবো ওনাকে আমি? দরজায় নক পড়তে আমি ওনার বুকে আমার দু হাত দিয়ে হালকা ধাক্কা দিয়ে উঠে বসলাম। কিন্তু সাদীপ ভাইয়া আমার হাত ধরে রেখেছেন। সাদীপ ভাইয়া কামিন বলার সাথে সাথে ইতিহাপু প্রবেশ করলো রুমে। ভাই, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও তুমি। ফুল চল, লেট হচ্ছে। আমি আমার হাত ছুটাতে চাচ্ছি, কিন্তু সাদীপ ভাইয়া হাত ছাড়ছে না আমার। একটু পরে নিতে, শেফার সাথে কথা আছে কিছু।
আমি তাড়াহুড়ো করে বলে উঠলাম, কোনো কথা নেই, আমি আসছি আপু, ওয়েট। ইতি আপু কিছু বলতে যাবে, কিন্তু সাদীপ ভাইয়া বলে উঠল। এতে কি বললাম? একটু পরে আসবে বলেছি না? সাদীপ ভাইয়া ধমকে ইতি আপু কিছু না বলে হাসতে হাসতে চলে গেল। আজব, আপনি কি ছোট বাচ্চা, কিছুই বোঝেন না? সবাই ঘুমাচ্ছে এখন, কেউ যদি আমাকে আপনার রুমে দেখে তাহলে কি ভাববে? আপনার লজ্জাবোধ নেই, কিন্তু আমার তো আছে, তাই না? আমার কথা তোয়াক্কা না করে সাদীপ ভাইয়া বলে উঠল। আই ডোন্ট কেয়ার। আমি থাকতে তোর কোনো চিন্তা করতে হবে না। যে কারণে আটকালাম তোকে, কোচিংয়ের ওই 3 ছেলে কি বলেছিল ঠিক করে বল। এই জ্বরের মাঝে ওই 3 ছেলের কথা ওনার মাথা থেকে যায়নি? বাবা, কি ব্রেন ওনার! আরে কিছু বলেনি, জাস্ট জানতে চেয়েছিল সাদীপ ভাইয়া আর ইমরান ভাইয়ার বোন কারা। আর তোকে কি বলেছে? জুমু আর তাসফিয়াকে সামলানোর জন্য আমি কিছু কথা বললাম। দেন ওরা জিজ্ঞাসা করলো আমি কার জিনিস, সাদীপ নাকি ইমরানের জিনিস। পরে জুমু ওদের চুপ করে দিয়েছিল। আপনি কিন্তু কোনো মারপিট করতে যাবেন না, শরীর ভালো নেই আপনার। এই কথাগুলো আমাকে কোচিংয়ে থাকতে বলিস না কেন? বলবো, আর আপনি গিয়ে ওদের মারবেন, এই তো? চুপ কর একদম। এদের সাহস দেখছি খুবই বেড়েছে। একটা তো টাইট দিতে হয়। আমার জানদের কিছু বলবে আর আমি ছেড়ে দেব? জানদের মানে? আমি আর তাসবিয়াও কি আপনার জান? রোগী দেখতে সব বাস খেয়ে গেলাম, কারণ এটা সাদীপ ভাইয়া, যে সর্বদা উল্টোপাল্টা কাজ করতে পারে, সেটা যেমন সিচুয়েশন হোক না কেন। পরের দিন দুপুরে খাবার শেষে সবাই বাসায় চলে আসলাম, আর আমি কোচিংয়ের জন্য রেডি হয়ে নিলাম। মামি জুরাইন খালার বাসায়, কিন্তু নানু আমাদের সাথে চলে এলো। আমি আর চুমু ড্রাইভারের সাথে চলে গেলাম কোচিংয়ে। ক্লাসে ঢুকতে যাব এমন সময় আদনান ভাই আসলো। ছেলেগুলো কিছু বলেছে, আমাকে বলতে পারতে তোমরা। সাদিফকে কেন বলেছো? ও ফোন করে আমাকে অনেক গালাগালি দিচ্ছে। আমি জানলে ছেলেগুলোকে কালোই কোচিং থেকে বের করে দিতাম, কিন্তু এখন সাদিফ তাদের বের করে তো দিয়েছেই, এবং সঙ্গে তাদের পলিটিশিয়ান লাইফটাও শেষ করে দিয়েছে। যা করেছে ভাই একদম ভালো করেছেন। আপনিও জানেন মেয়েদের সাথে উল্টাপাল্টা করলে এদের শাস্তি দিতে হয়। সো আমার ভাই ঠিক করেছে। কথাটা বলে চুমু আমার হাত ধরে ক্লাসে চলে এলো। এভাবেই 1 মাস কেটে গেল। অবশ্য সেদিনের পর থেকে সাদীপ ভাইয়া আবারও আমাদের কোচিং থেকে নিয়ে যেতেন। আমার হাতের অবস্থা একদম ভালো হয়ে গেল। নানু এখনও আমাদের বাসায় আছেন, কিন্তু মামি মামা জুরু চলে গেছে, কারণ জুরু স্কুল খোলা। কোচিংয়ে এখন ফাইনাল এক্সাম শুরু হতে যাবে, তাই কিছুদিন বন্ধ রেখেছে কোচিং, যাতে সবাই ভালো প্রিপারেশন নিতে পারে। প্রত্যেক সন্ধ্যাবেলায় চুমু আমার বাসায় চলে আসে। আমি আর চুমু মিলে প্রত্যেক দিন সেই পড়ালেখা করি। অনেক সময় জুমু আর আমি ডিনার করে পড়তে পড়তে ঘুমিয়ে যাই, আর জুমুর বাসায় যাওয়া লাগে না। এই কয়দিন সাদীপ ভাইয়ের সাথে তেমন দেখা হয়নি, তবে কথা হয়েছে মেসেজে। তাসিফ অনেকবার মেসেজ করেছে তার সাথে অ্যাড হওয়ার জন্য, সে নাকি কিছু কথা বলবে আমায়। আমার এত কথা শোনার কোনো ইচ্ছা নেই তার। এইভাবে আরও কিছুদিন চলে গেল। ভাবির এখন 7 মাস ওভার চলছে। কি যেন একটা অনুষ্ঠান করতে হয় এই সময়, তাই মা মামিদের, খালামণিদের আর ভাবির বাবার বাসাতে দাওয়াত করলেন। নির্দিষ্ট দিনে সবাই দুপুরবেলায় চলে এলো। ভাবির বাবা আসবেন সন্ধ্যায়। মায়ের কথা মতন ভাবিকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিলাম ইতি আপু আর আমি মিলে, আর সাথে সুন্দর সিম্পল গয়না পরিয়ে দিলাম, যা ইসলাল ভাইয়া এনেছে ভাবির জন্য। ভাবিকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা 3 জনই ভাবির সাথে কিছু ছবি তুলে নিলাম। এরপর আমি হাঁটু গেড়ে বসে ভাবির পেটের উপরে আমার ছোট্ট মা অথবা বাবা যেই হোক না কেন ওকে একটু আদর করে নিলাম। ইসলাল ভাইয়া রুমে আসতেই আমরা 3 জন বের হয়ে গেলাম। ওদের তো প্রাইভেসির দরকার। রুমে গিয়ে আমি একটা লং কামিজ পরে রেডি হয়ে নিলাম, আর চুলগুলো বেনি করে নিলাম। আস্তে আস্তে ভাবির বাসায় সবাই চলে এলো। এই কয়েক মাসে ভাবিকে দেখতে ভাবির মা বাবা আসলেও ভাবির 2 ভাই আর বড় ভাবি আসতে পারেনি। ভাবি ছোট ভাই রাফসান ভাইয়ের সাথে পড়ে। বড্ড হাস্যকর মানুষ উনি। কিছু বলতে নিলে আগে ওনার দাঁতগুলো দেখিয়ে দেবেন, এরপর হে হে করে হাসবেন। আজও একই, দেখা মাত্রই হেসে উঠলেন। হ্যালো ক্যাশবতী, চুল তো আরো লম্বা হয়েছে মনে হচ্ছে। হাই ভাইয়া, আপনি তো আসেন না আমাদের বাসায়, হঠাৎ আসলেন তো এমনই লাগবে। বসেন আপনি, আমি কাজ করে আসছি। ইতিবাবু আর চুমু মিলে রাব্বি ভাইয়ের সাথে কথা বলতে লাগলো। রাব্বি ভাইয়ের সাথে কথা বলে ফিরতেই দেখলাম সাদীপ ভাইয়া 2 হাতে নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে পিলারের পাশে। আমি ওই দিকে আর গেলাম না। ভাবি রুমে ওনার মা ভাবি সাথে গল্প করছেন, আর মা খালা কিচেনে। আমি টেবিলে নাস্তা রাখছি, আর সাদীপ ভাই এসে ওনার হাতের নাস্তাগুলো রেখে গেলেন।
পিছনের চুলে কেউ ক্লিপ লাগিয়ে দিয়েছে এমন মনে হতেই আমি পিছে ফিরলাম। সাদীপ ভাইয়া ওনার হাতের চুলের ক্লিপ নিয়ে দাঁড়িয়ে আছেন। তোর রুমে গিয়ে এটা নিয়ে আসলাম, চুল আটকা। রাব্বি, ওই রাব্বি তোকে কেশবতী কেন বলবে? আর ওই বাসায় না আসলে তোরও তো সমস্যা কিসের? আজব তো, এই লোক তো মহা পাগল। ওনার জন্য কি আমি এখন মেহমানদের সাথেও কথা বলবো না? সাদীপ ভাইয়ের কথা শুনে আমার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। সাদীপ ভাইয়ের দেওয়া ক্লিপ দিয়ে আমার বেনি করা চুলগুলো খোপার মতন করে আটকে নিলাম। যতক্ষণ ওনার কাছ থেকে ক্লিপ নিচ্ছিলাম না ততক্ষণ আমার দিকে উনি পেঁচার মতন করে তাকিয়েছিল। ক্লিপ নিয়ে চুল আটকে সাদীপ ভাইয়ের দিকে রাগী কণ্ঠে বললাম, এবার তো যান, চুল আটকিয়ে নিয়েছি। নিজের বাসায় আমি নিজের মন মতন কিছুই কি করতে পারবো না? আমার কথা শুনে সাদীপ ভাইয়া চেয়ার টেনে বসে পড়লেন ডাইনিংয়ে। পায়ের উপর পা তুলে আরও ইজিভাবে বসলেন উনি। আমি ভ্রু দুই কুচকিয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম আর হাত দিয়ে ওনার দিকে ইশারা করছি। আপনি কি করতে চাচ্ছেন? কি ব্যাপার, ইশারা করছিস কেন? মুখ বন্ধ হয়ে গেল কেন? ওনার কথাই বুঝতে পারলাম এখন কিছু বলা মানে খাল কেটে কুমির আনা। সাদীপ ভাইয়াকে মুখ ভেঙচি দিয়ে আমি আমার কাজ করতে লাগলাম। যদিও মুখ ভেঙানোর ব্যাপারটা শেপা ভেবেছে সাদীপ ভাইয়া দেখেনি, কিন্তু সাদীপ আর চোখে শেপা সেই কিউট মুখ বাঁকানো ফিদা হয়ে গেল আর মনে মনে বলল, আমার বাবুইয়া। মা খালা কি কি যে পিঠে বানাচ্ছে আল্লাহ জানে। এই পিঠেগুলো নাকি ভাবিকে খাওয়ানো হবে অল্প করে। কত যে নিয়মকানুন আছে এই বেবি শাওয়ারে আল্লাহই জানে। মোটামুটি সব নাস্তা আমি টেবিলে দিয়ে রেখেছি আর সাদীপ ভাইয়া ডাইনিংয়ের চেয়ারে বসে মোবাইল চালাচ্ছেন। একটু পর পর কল অ্যাটেন্ড করছেন আর প্রায় সবাই ওনাকে বকা দিচ্ছেন। এই লোক এমন কেন আল্লাহ জানে, সারাক্ষণ চিল্লাবে। কিছুক্ষণ পর মায়ের কথা মতন ভাবির বাসায় সবাই মামা মামি জুরাইন নানু আপুরা বাবা খালা ভাইদের সবাইকে ডেকে আনলাম। ভাবি ওনার রুমেই আছেন। সবাই নাস্তা করতে বসে পড়ল। আপু ঝুমু জুরাইন আর রাব্বি ভাইয়া নাস্তা নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। আমি ভাবির জন্য নাস্তা নিয়ে ওইদিকে যাচ্ছিলাম। অমনি সাদীপ ভাইয়া বলে উঠল, শুধু ভাবির জন্য নিয়েছিস নাস্তা? তোর জন্য নাস্তা নাসনি কেন? আমি ওনার কথা শুনে দাঁড়িয়ে পড়লাম। ভাবিকে নাস্তা দিয়ে আমি এসে খাচ্ছি। গুড, গো অ্যান্ড কাম ফাস্ট। সাদীপ ভাইয়ের কাণ্ডগুলো সত্যিই অদ্ভুত লাগে, কারণ নাস্তা নিয়েও তার কাহিনী করা লাগে। ভাবিকে নাস্তা দিয়ে এসে আমি নাস্তা নিয়ে ড্রয়িং রুমে চলে গেলাম। সবার নাস্তা খাওয়া প্রায় শেষ, কিন্তু আমি তাও সোফায় গিয়ে বসলাম আর প্লেট রাখলাম আমার কোলের উপরে। নাস্তা খাচ্ছি আর সবার সাথে কথা বলছি। একটু পরে সাদীপ ভাই এসে আমার পাশের সোফায় গা এলিয়ে বসলো। হঠাৎ রাব্বি ভাইয়া বলে উঠল, শেফা এত কম নাস্তা নিয়েছো কেন? এমনিতেও তো শুকনা, তুমি কম খেলে আরও শুকিয়ে যাবা। একটু হেলদি হলে তোমাকে আরও বেশি সুন্দর লাগবে, একদম হিরোইনের মতো। রাব্বি ভাইয়ার কথা শুনে খাবার আমার গলায় আটকে গেল, কারণ পাশে বসে আছে সাদীপ ভাইয়া। এখন কি অ্যাকশন নেবেন মুনি আল্লাহ ছাড়া কেউ জানে না। খাবার গলায় আটকে গেল আমার। প্রচণ্ড কাশি আসতেই শুরু করলো। কাশতে কাশতে আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। ইতি আপু ঝুমু এগিয়ে আসলেও সাদীপ ভাইয়া তাড়াতাড়ি পানির গ্লাস নিয়ে আমার সামনে ধরে পানি খাইয়ে দিল আমাকে। পানি খাওয়ার পরে আমার মনে হচ্ছে আমি আমার জান ফিরে পেয়েছি। তারপর আমি প্রচণ্ড হাঁপাচ্ছি এভাবে কাশার ফলে। সাদীপ ভাইয়া আমার মাথার পিঠে ওনার হাত দিয়ে মালিশ করে দিচ্ছেন। বেশ কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে নিলাম। সাদীপ ভাইয়া এখনও আমার পিঠ মালিশ করে যাচ্ছেন। বেটার ফিল করছিস? আমি একদম ছোট্ট আওয়াজে বলে উঠলাম, ডাইনিংয়ে নাস্তা না করে এখানে কি ঢং করতে এসেছিস? নাকি নিজের গলায় খাবার আটকাতে এসেছিস? আর এই যে রাব্বি, ওকে নিয়ে তোমার ভাবতে হবে না। আমি আছি ওকে নিয়ে ভাবার জন্য। আত্মীয় মানুষ তুমি, তাই একবারই কিছু বললাম না। নেক্সট টাইম বি কেয়ারফুল উইথ ইউর ওয়ার্ডস। রাব্বি ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনি অসহায়ের মতন তাকিয়ে আছেন আমার দিকে। বেচারা মেবি কিছু বুঝতে পারেনি সাদীপ ভাইয়ের কথা। আমি ইশারায় রাব্বি ভাইয়াকে সরি বললাম আর উনি মুচকি একটা হাসি দিল। সমস্যা কি? হাসিস কেন? জলদি খাবার ফিনিশ কর। সাদীপ ভাইয়ের ধমকে আমি চুপচাপ নাস্তা করে নিলাম। সবার নাস্তা শেষ দেখলাম আপু রাফসান ভাইয়া দেয়ালে কিছু একটা লাগাচ্ছে। লাগানোর পরে দেখলাম বেবি শাওয়ার লেখা। ওরা সবাই কাজ করছে আর সাদীপ ভাইয়া তাদের অর্ডার দিচ্ছে। এসব তাহলে ওনার আইডিয়া। 10 মিনিটের মাথায় খুব সুন্দর করে ড্রয়িং রুমের একটা জায়গায় ডেকোরেট করে ফেললো ওরা। এই চুমু, ওরা যে এসব করছে তুই কি এইসব বিষয়ে জানতিস? নো ইয়ার, আমাকে কেউ বলেইনি কিছু। তোর ভাইয়ের সাথে তো আমি নামের রিলেশনে আছি, সেও আমাকে কিছু বললো না। কি খারাপ দেখ। আর ইতি আপু তো
আরে মহা খারাপ ইতি আপু, আমরা ছোট বলে আমাদের কিছুই বলেনি। হ্যাঁ, লাগবে না বলা, বাদ দে তো, করো করো ঢং। এরপর আমি আর চুমু আপু মিলে ইসলাল ভাইয়ের কথা মতন ভাবিকে নিয়ে আসলাম ড্রয়িং রুমে। ভাবি তো সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি। ভাবিকে আসতে দেখে ইসলাল ভাইয়া এগিয়ে এলো ভাবির দিকে, আর আস্তে আস্তে করে ভাবিকে ডেকোরেট করা প্লেসে নিয়ে গেলাম। সামনে গোল টেবিলে একটা সুন্দর কেক রাখা, তাতে হ্যাপি বেবি শাওয়ার লেখা, আর কেকের ডিজাইনে সব বাবুদের জিনিস। খুব সুন্দর কেক, খুশিতে ভাবি মুখ চুকচিক করছে। এসব করেছে তোমার রাগেই দেব সাদিফ। তোমার বেবি শাওয়ারের কথা শুনে ও নিজেই কেক অর্ডার করেছে, আর সাথে এদের নিয়ে ডেকোরেশন করিয়েছে। ভাবি মুচকি এসে সাদিফ ভাইয়াকে বলে উঠলো, থ্যাংক ইউ ভাই, আমি অনেক বেশি খুশি হয়েছি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ওয়েলকাম ভাবি, আমার পুচকের জন্য ছোট্ট একটা গিফট। বলেই সাদিফ ভাইয়ের একটা কিউট হাসি দিল। ওনার এই হাসি দেখে আমি ঝুমুর হাত চেপে ধরলাম আর নিজে নিজেই আনমনে হেসে উঠলাম। কিরে ভাই, এমন ভাবে লজ্জা পেয়ে হাসছিস যেন তোর বিয়ের কথাবার্তা চলছে। ঝুমুর কথা শুনে ওর হাতটা আরেকটু জোরে চাপ দিলাম। বেশি বক বক করবি না, তোর ভাই কেমন করে হাসছে দেখ না। আমার না ওনার হাসি দেখলে কেমন কেমন লাগে। ভালো লাগে নাকি খারাপ লাগে এইটা তো বল আগে, তারপর বলছি তোর সমস্যা কি। কোনো রকম লাগে না বেবি, চুপ কর এখন। আর হ্যাঁ, একদম কেক খেতে যাবি না। আমাদের কি কি বলেছে ওরা এসবের কথায়? নিজেরা করেছে, নিজেরা খেয়ে নি। ইয়া, ঠিক বলেছিস, দাঁড়িয়ে থাকি আমরা এদিকে, কষ্ট ভরা জীবন আমাদের। আমি আর চুমু নিজেদের মতন কথা বলতে আছি। এই যে দুজন ছোট সদস্য, ভাবি এখন কেক কাটবে, আপনাদের কথা শেষ হলে আসুন এইদিকে। না না ভাই, তোমরা করেছি সব, কেকও তোমরাই কাটো, আমাদের দুজনকে বাদ দাও। শেফা জুমান, আর একটা কথা বলবি না, এদিকে আয়। মা বেশ রাগী সুরে বলল। মায়ের কথা শুনে আমি আর বেচারা ঝুমু নিজেদের রাগ বিক্রি করে কেক কাটতে চলে গেলাম। কেক কাটা শেষে মা, ভাবির মা, খালামণি ভাবি সবাই মিলে ভাবিকে পিঠা খাইয়ে দিলেন। এখন সিনিয়ররা সবাই মিলে কথা বলছে, আর আমরা ইয়াংরা মানুষের বসে বসে আড্ডা দিচ্ছি। শুধু সদীপ ভাইয়া নেই, ভাইয়া কোথায় গেল কি জানি। আমি মূলত জুরুর পাশে বসে আছি, ও গেমস খেলছে আর আমি সোফায় হেলান দিয়ে ওর গেমস দেখছি। আমার পাশে বেশি জায়গা ছিল না, কিন্তু সাদীপ ভাইয়া এই অল্প জায়গাতে এসেই আমার পাশে বসে গেল। আরে আজব তো, এত সোফা খালি থাকতে এখানে কেন বসেছেন? আমার খালামুনির বাসা, আমার ইচ্ছে কোথায় বসবো না বসবো। আমি উঠতে নিলে ওনার হাতে থাকা মোবাইল বেজে উঠল। আমি ওনার পাশে থাকায় খুব সহজ করেই নামটা পড়ে নিতে পারলাম, শাওন। হ্যাঁ, এই শাওনটা আবার কে, ছেলে না মেয়ে আল্লাহ জানে। কল আসার সাথে সাথে আমার দিকে একবার তাকিয়ে আমার পাশ থেকে উঠে গেলেন আর কথা বলতে বলতে চলে গেলেন। ব্যাপারটা আমার খুব খারাপ লাগলো। ওনার যদি অন্য কোথাও লাইন থাকে তাহলে আমার উপর এত জোর কেন খাটান? আজকে থেকে সাদীপ ভাইয়ের সাথে আমার কোনো কথা নেই। নিজে তো তলে তলে প্রেম করছে, ফালতু লোক একদম। খুব কান্না কান্না পাচ্ছে আমার। কোচিংয়ে ফাইনাল এক্সাম শেষ হয়ে যাওয়ার পথে, আর মাত্র 2টা এক্সাম আছে। এই কয়দিনে সাদীপ ভাইয়ের সাথে আমি তেমন কথা বলিনি। ইনফ্যাক্ট আমি সব সোশ্যাল মিডিয়া বন্ধ করে রেখেছি, মোবাইলও রেখে দিয়েছি মায়ের কাছে, যেন উনি কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে না পারে। ওনার প্রতি আমি এমনিও উইক, তার উপর সেদিনের পর থেকে ওনার চেহারা দেখতেই ইচ্ছা করছে না। কিন্তু উনি তাও কোচিং থেকে নিয়ে আসার সময় আমার পাশেই বসবেন, তাও গা ঘেঁষে। ঝুমু থাকায় আমি কিছু বলতে পারি না, বুক ফাটে আমার, তবু মুখ ফুটে না। এই অবস্থা হয়েছে আমার। সাদীপ ভাই আমাকে ইশারা দিয়ে জিজ্ঞাসা করেন কি সমস্যা আমার, কিন্তু আমি এক ফোঁটাও আওয়াজ বের করি না। অসহ্যকর লাগে আমার, আবার মায়াও লাগে ওনার জন্য। যখন গাড়িতে সারা দিনের কাজে ক্লান্ত হয়ে আমার কাজে চুপি চুপি মাথা রাখে ঝুমুর অগোচরে। আজকে কোচিংয়ের লাস্ট পরীক্ষা, এই সপ্তাহ পরে আমাদের অ্যাডমিশন টেস্ট, তাই আজকে কোচিংয়ের লাস্ট দিন। এক্সাম শুরু হওয়ার আগে আমি পানির খোঁজ করছিলাম, কিন্তু পাইনি আমি পানি। আদনান ভাই এসেছিল এক্সাম হলে, তখন ওনার থেকে আস্ক করছিলাম, ভাইয়া পানি নেই কেন? আমি অনেক সার্চ করেছিলাম পানি। নষ্ট হয়ে গেছে ফিল্টারটা, স্টোররুমের সামনে রাখা আছে একটা ফিল্টার। তোমার কি পানি এখন লাগবে? আনিয়ে দিব? না ভাইয়া, আমার এক্সাম প্রায় শেষ, আমি নিজে গিয়ে খেয়ে নিব। ঠিক আছে। বলে আদনান ভাই চলে গেলেন। নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষা শেষ হয়ে গেল আমার, কিন্তু সবার আগে হল থেকে বের হলো তাসি। ওর পরীক্ষা মনে হয় বেশ ভালো হয়েছে। ঝুমুকে বলে আমি হল থেকে বের হয়ে গেলাম স্টোর রুমের দিকে।
সব রুমে এখন পরীক্ষা চলছে, তাই সব দিকে এখন পিনপথে নীরবতা। পানি পান করে ফিরে আসতে কেউ হ্যাঁচকা টেনে আমাকে এক রুমে ঢুকিয়ে নিল। আর এত জোরে টান দেওয়ার কারণে আমি খুব জোরে রুমে প্রবেশ করেছিলাম আর গিয়ে পড়লাম এক ভাঙা বুক সেলফের উপরে। ভাঙা কাঠের সাথে লেগে হাতে আর কপালে প্রচণ্ড ব্যথা পেলাম। আমার মাথায় আসছে না কার এত সাহস কোচিংয়ে এসব করছেন। যদিও আমার নার্ভাস আর ভয়ের কারণে আমার গা কাঁপছে, কিন্তু আমার এইসব কাহিনীর মানে কি তা আমাকে জানতেই হবে। গায়ের কাপড় ছেড়ে কষ্ট করে উঠে দাঁড়ালাম। পিছনের মানুষটাকে দেখেই আমার মাথা ঘুরে উঠল। এই মানুষটা এমন ব্যবহার করবে, তাও আমার সাথে, তা আমি আমার দুঃস্বপ্নেও ভাবিনি।